হাসপাতালের কেবিন ধরাধরি ছাড়া পাওয়া যায় না। এই প্রচলিত ধারণা সম্ভবত পুরোপুরি সত্যি নয়। মিসির আলি পেয়েছেন, ধরাধরি ছাড়াই পেয়েছেন। অবশ্য জেনারেল ওয়ার্ডে থাকার সময় একজন ডাক্তারকে বিনীতভাবে বলেছিলেন, ভাই, একটু দেখবেন, একটা কেবিন পেলে বড় ভালো হয়। এই সামান্য কথাতে কাজ হবে এটা বিশ্বাস করা কঠিন। আজকাল কথাতে কিছু হয় না। যে ডাক্তারকে অনুরোধ করা হয়েছিল তিনি বুড়ো। মুখের ভঙ্গি দেখে মনে হয় সমগ্র মানবজাতির উপরই তিনি বিরক্ত। কোনো ভয়ঙ্কর দুর্ঘটনায় মানবজাতি নিঃশেষ হয়ে আবার যদি এককোষী অ্যামিবা থেকে জীবনে শুরু করে, তাহলে তিনি খানিকটা আরাম পান। তাকে দেখে মনে হয়নি তিনি মিসির আলির অনুরোধ মনে রাখবেন, কিন্তু ভদ্রলোক মনে রেখেছেন। কেবিন জোগাড় হয়েছে 5 তলায়, রুম নাম্বার 409। সব জায়গায় বাংলায় প্রচলন হলেও হাসপাতালের সাইনবোর্ডগুলি এখনও বদলায়নি। ওয়ার্ড, কেবিন, পেডিয়াট্রিক্স এসব ইংরেজিতেই লেখা। শুধু রোমান হরফের জায়গায় ব্যবহার করা হয়েছে বাংলা হরফ। হয়তো এগুলোর সুন্দর বাংলার প্রতিশব্দ পাওয়া যায়নি। কেবিনের বাংলা কি হবে? কুটির। জেনারেল ওয়ার্ডের বাংলা কি? সাধারণ কক্ষ। যতটা উৎসাহ নিয়ে মিসির আলি 409 নম্বর কেবিনে এলেন, ততটা উৎসাহ থাকল না। ঘণ্টাখানেকের মধ্যে তিনি আবিষ্কার করলেন বাথরুমে ট্যাপ বন্ধ হয় না। যত কষেই প্যাচ আটকানো যাক, ক্ষীণ জলধারা ঝর্ণার মতো পড়তেই থাকে। কমোডের ফ্ল্যাশও কাজ করে না। ফ্ল্যাশ টানলে ঘর ঘর শব্দ হয় এবং কমোডের পানিতে সামান্য আলোড়ন দেখা যায়। এই পর্যন্তই। তার চেয়েও ভয়াবহ আবিষ্কারতা করলেন রাতে ঘুমোতে যাবার সময়। দেখলেন বেডের পাশে সাদা দেয়ালে সবুজ রঙের মার্কার দিয়ে লেখা, এই ঘরে যে থাকবে সে মারা যাবে। ইহা সত্য, মিথ্যে নয়। মিসির আলির চরিত্র এমন নয় যে এই লেখা দেখে তিনি আটকে উঠবেন এবং জেনারেল ওয়ার্ডে ফেরত যাবার জন্য ব্যস্ত হয়ে পড়বেন। তবে বড় রকমের অসুখ বিসুখের সময় মানুষের মন দুর্বল থাকে। মিসির আলির মনে হলো তিনি মারাই যাবেন। সবুজ রঙের এই ছেলে মানুষই লেখার কারণে নয়, সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে। তার লিভার কাজ করছে না বললেই হয়। মনে হচ্ছে লিভারটির আর কাজ করার ইচ্ছেও নেই। শরীরের একটি অঙ্গ নষ্ট হয়ে গেলে অন্য অঙ্গগুলিও তাকে অনুসরণ করে। একে বলে সিম্প্যাথেটিক রিয়াকশন। কারো একটা চোখ নষ্ট হলে অন্য চোখের দৃষ্টি কমতে থাকে। তার নিজের বেলাতেও মনে হচ্ছে তাই হচ্ছে। লিভারের শোকে শরীরের অন্য সব অঙ্গ প্রত্যঙ্গ কাতর। লিভারের শোকে শরীরের অন্য সব অঙ্গ প্রত্যঙ্গ কাতর। একসময় ফট করে কাজ বন্ধ করে দেবে। হৃৎপিণ্ড বলবে, কি দরকার গ্যালন গ্যালন রক্ত পাম্প করে, অনেক তো করলাম। শুরু হবে অনির্দিষ্টের পথে যাত্রা। সেই যাত্রা কেমন হবে তিনি জানেন না, কেউই জানে না। প্রাণের জন্ম রহস্য যেমন অজানা, প্রাণের বিনাশ রহস্য তেমনি অজানা। তিনি শুয়ে পড়লেন। প্রচণ্ড মাথা ধরেছে। বেল টিপে নার্সকে ডাকলেই সে কড়া কোনো ঘুমের ওষুধ খাইয়ে দেবে। মিসির আলির ধারণা এরা ঘুমের ট্যাবলেট অ্যাপ্রনের পকেটে নিয়ে ঘুরে বেড়ায়। রোগীর সামান্য কাতরানের শব্দ কানে যাওয়া মাত্র ঘুমের ট্যাবলেট গিলিয়ে দেয়। কাজে ওদের না ডেকে মাথার যন্ত্রণা নিয়ে শুয়ে থাকাই ভালো। শুয়ে শুয়ে মৃত্যুর পরের জগৎ নিয়ে চিন্তা করা যেতে পারে। ধরা যাক মৃত্যুর পরে একটি জগৎ আছে। পার্টিকেলে যদি এন্টি পার্টিকেল থাকতে পারে, ইউনিভার্সের যদি এন্টি ইউনিভার্স হয়, তাহলে শরীরের এন্টি শরীর থাকতে সমস্যা কি? যদি মৃত্যুর পর কোনো জগৎ থাকে, কি হবে সেই জগতের নিয়মকানুন? এই জগতের প্রাকৃতিক নিয়মকানুন কি সেই জগতেও সত্যি? এখানে আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল, সেখানেও কি তাই? নিউটনের গতিসূত্র কি সেই জগতের জন্যও সত্যি?
হাইজেনবার্গের আনসার্টিনিটি প্রিন্সিপাল। একই সময়ে বস্তুর গতি এবং অবস্থান নির্ণয় করা অসম্ভব, পরকালেও কি তাই? নাকি সেখানে এটি খুবই সম্ভব? মিসির আলি কলিং বেল সুইচ টিপলেন। প্রচণ্ড বমি ভাব হচ্ছে। বমি করে বিছানা ভাসিয়ে দিতে চাচ্ছেন না, আবার একা একা বাথরুম পর্যন্ত যাবার সাহসও পাচ্ছেন না। মনে হচ্ছে মাথা ঘুরে বাথরুমের দরজায় পড়ে যাবেন। অল্প বয়সী একজন নার্স এলো। তার গায়ের রং কালো, মুখে বসন্তের দাগ। তারপরও চেহারায় কোথায় যেন এক ধরনের স্নিগ্ধতা লুকিয়ে আছে। মিসির আলি বললেন, এত রাতে আপনাকে ডাকার জন্য আমি খুব লজ্জিত। আপনি কি একটু আমাকে বাথরুম পর্যন্ত নিয়ে যাবেন? আমি বমি করব। সিস্টার মিসির আলিকে ধরে ধরে বসালেন। আশ্চর্যের ব্যাপার, বমিভাব সঙ্গে সঙ্গে কমে গেল। মিসির আলি বললেন, সিস্টার, আপনার নামটা জানতে পারি? আমার নাম সুস্মিতা। আপনি কি এখন একটু ভালো বোধ করছেন? বমি গলা পর্যন্ত এসে থেমে আছে। এটাকে যদি ভালো বলেন তাহলে ভালো। আপনার কি মাথায় যন্ত্রণা হচ্ছে? হচ্ছে। খুব বেশি? হ্যাঁ, খুব বেশি। আপনি শুয়ে থাকুন, আমি রেসিডেন্স ফিজিশিয়ানকে ডেকে নিয়ে আসছি। তিনি হয়তো আপনাকে ঘুমের ঔষধ দিবেন। তাছাড়া আপনার গা বেশ গরম, মনে হচ্ছে টেম্পারেচার 2-এর উপরে। সুস্মিতা জ্বর দেখল 102.5। সে ঘরের বাতি নিভিয়ে ডাক্তারকে খবর দিতে গেল। মিসির আলি লক্ষ্য করছেন তার মাথার যন্ত্রণা ক্রমেই বাড়ছে। ঘর অন্ধকার, তবু চোখ বন্ধ করলেই হলুদ আলো দেখা যায়। চোখের রেটিনা সম্ভবত কোনো কারণে উত্তেজিত। ব্যথার সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি? আচ্ছা, জ্বর মাপার যন্ত্র আছে, থার্মোমিটার। ব্যথা মাপার যন্ত্র এখনো বের হলো না কেন? স্নায়ু ব্যথার খবর মস্তিষ্কে পৌঁছে দেয়। যে ইলেকট্রিক্যাল সিগন্যাল ব্যথার পরিমাপক, সেই সিগন্যাল মাপা কি অসম্ভব? ব্যথা মাপার একটা যন্ত্র থাকলে ভালো হতো। প্রসব বেদনার তীব্রতা নাকি সবচেয়ে বেশি, তারপরে 3rd ডিগ্রি বার্ন। তবে ব্যথা সহ্য করার ক্ষমতাও এক এক মানুষের এক এক রকম। কেউ কেউ তীব্র ব্যথাও সহ্য করতে পারে, মিসির আলি পারেন না। তার ইচ্ছে করছে দেয়ালে মাথা ঠুকতে। ব্যথা ভুলবার জন্য কি করা যায়? মস্তিষ্ককে কি কোনো জটিল প্রক্রিয়ায় ফেলে দেওয়া যায় না? উল্টো করে নিজের সঙ্গে কথা বললে কেমন হয়? কিংবা একই বাক্য চক্রাকারে বলা যায় না? শিবে বখু কি থাপ্প, শিবে বখু কি থাপ্প, শিবে বখু কি থাপ্প। নার্স ডাক্তারকে সঙ্গে নিয়ে ঘরে ঢুকল। বাতি জ্বালালো। ডাক্তার সাহেব বললেন, কি ব্যাপার? মিসির আলি বললেন, আমার ডেলিরিয়াম হচ্ছে। একটাই বাক্য বারবার উল্টো করে বলছি। ব্যথা কি খুব বেশি, এই বাক্যটিকে আমি উল্টো করে বলছি। থাব্বু কি বহু শিবে। ডাক্তার সাহেব বললেন, কোনো রোগীর যখন ডেলিরিয়াম হয় সে বুঝতে পারে না যে ডেলিরিয়াম হচ্ছে। আমি বুঝতে পারি, কারণ আমার কাজই হচ্ছে মানুষের মনোজগৎ নিয়ে। ডাক্তার সাহেব, আমাকে ঘুম পাড়িয়ে দিন। সম্ভব হলে খানিকটা অক্সিজেন দেবারও ব্যবস্থা করুন। আমার মস্তিষ্কে অক্সিজেনের ডিপ্রাইভেশন হচ্ছে, আবার হ্যালুসিনেশন হচ্ছে। কি হ্যালুসিনেশন? আমি দেখছি আমার হাত দুটো অনেক লম্বা হয়ে গেছে, এখন লম্বা হচ্ছে। মিসির আলি গানের সুরে বলতে লাগলেন, মম্বল তক তহা রমায়া, মম্বল তক তহা রমায়া, মম্বল তক তহা রমায়া। মাল তক্ত হারমা। ডাক্তার সাহেব নার্সকে প্যাথিড্রিন ইঞ্জেকশন দিতে বললেন। মিসির আলির ঘুম ভাঙল সকাল 9টার দিকে। ট্রেতে করে হাসপাতালের নাস্তা নিয়ে এসেছে। 2 স্লাইস রুটি, একটা ডিম সেদ্ধ, একটা কলা এবং 8 গ্লাস দুধ। বিশ্বের দরিদ্রতম দেশের একটির জন্য বেশ ভালো খাবার স্বীকার করতেই হবে। তবু বেশিরভাগ রোগী এই খাবার খায় না।
তাদের জন্য টিফিন ক্যারিয়ারে ঘরে খাবার আসে, ফ্লাক্সে আসে দুধ। জেনারেল ওয়ার্ডের অবস্থা অবশ্য ভিন্ন। সেখানকার রোগীরা হাসপাতালের খাবার খুব আগ্রহ করে খায়। যারা খেতে পারে না তারা জমা করে রাখে। বিকেলে তাদের আত্মীয় স্বজনরা আসে, মাথা নিচু করে লজ্জিত মুখে এই খাবারগুলি তারা খেয়ে ফেলে। সামান্য খাবার, অথচ কি আগ্রহ করেই না খায়। বড় মায়া লাগে মিসির আলির। কতবার নিজের খাবার ওদের দিয়ে দিয়েছেন, ওরা কৃতজ্ঞ চোখে তাকিয়েছে। আজকের নাস্তা মিসির আলি মুখে নিতেই পারলেন না। পাউরুটিতে কামড় দিতেই বমি ভাব হলো। এক চুমুক দুধ খেলেন, কলার খোসা ছাড়ালেন, কিন্তু মুখে দিতেই পারলেন না। কলা খোসা ছাড়ালেন, কিন্তু মুখে দিতে পারলেন না। শরীর সত্যি সত্যি বিদ্রোহ করেছে। খাবার নিয়ে যে এসেছে সে তাকিয়ে আছে তীক্ষ্ণ চোখে। রোগী খাবার খেতে পারছে না, এ দৃশ্য নিশ্চয়ই তার কাছে নতুন নয়। তবুও তাকে দেখে মনে হচ্ছে সে দুঃখিত। লোকটি স্নেহময় গলায় বলল, কষ্ট কইরা খান, না খাইলে শরীরে বল পাইবেন না। মিসির আলি শুধুমাত্র লোকটিকে খুশি করার জন্য পাউরুটি দুধে ভিজিয়ে মুখে দিলেন। খেতে কেমন যেন ঘাসের মতো লাগছে। আজ শুক্রবার। শুক্রবারে রুটিন ভিজিটে ডাক্তাররা আসেন না, সেটাই স্বাভাবিক। তাদের ঘর সংসার আছে, পুত্রকন্যা আছে, জন্মদিন, বিয়ে, বিবাহবার্ষিকী আছে। একটা দিন কি তারা ছুটি নেবেন না? অবশ্যই নেবেন। মিসির আলি ধরেই নিয়েছিলেন তার কাছে কেউ আসবে না, কিন্তু তাকে অবাক করে দিয়ে অ্যাপ্রন গায়ে মাঝবয়সী এক ডাক্তার এসে উপস্থিত। ডাক্তার আসার এটা সময় নয়। প্রথমত শুক্রবার, দ্বিতীয়ত 1:30 বাজে, লাঞ্চ ব্রেক। ডিউটির ডাক্তাররাও এই সময় ক্যান্টিনে খেতে যান। ডাক্তার সাহেব বললেন, কেমন আছেন? মিসির আলি হেসে ফেলে বললেন, ভালো থাকলে কি হাসপাতালে পড়ে থাকি? আপনাকে দেখে কিন্তু মনে হচ্ছে ভালো আছেন। কাল রাত খুব খারাপ অবস্থায় ছিলেন, প্রবল ডেলিরিয়াম। আপনি রাতে এসেছিলেন? জি। চিনতে পারছি না, মাথা এলোমেলো হয়ে আছে। গত রাতে কি ঘটেছে কিচ্ছু মনে নেই। ডাক্তার সাহেব চেয়ারে বসলেন। তার শরীর বেশ ভারী, শরীরের সঙ্গে মিল রেখে গলার স্বর ভারী, চশমার কাঁচ ভারী, সবই ভারী ভারী। তবু মানুষটির কথা বলার মধ্যে সহজ হালকা ভঙ্গি আছে। এ জাতীয় মানুষ গল্প করতে এবং শুনতে ভালোবাসে। মিসির আলি বললেন, ডাক্তার সাহেব, আমি আপনার জন্য কি করতে পারি বলুন? একটা সমস্যার সমাধান করতে পারেন। এই কেবিনটা ছেড়ে অন্য কেবিনে চলে যেতে পারেন। একজন মহিলা এই কেবিনে আসতে চাচ্ছেন। মিসির আলি হাসতে হাসতে বললেন, আমি এই মুহূর্তে কেবিন ছেড়ে দিচ্ছি। এই মুহূর্তে ছাড়তে হবে না, কাল ছাড়লেও হবে। ডাক্তার সাহেব উঠে দাঁড়ালেন। মিসির আলি বললেন, ভদ্র মহিলা বিশেষ করে এই কেবিনে আসতে চাচ্ছেন কেন? তার ধারণা এই কেবিন খুব লাকি। কেবিনের নম্বর 409, যোগ করলে হয় 13। 13 নম্বরটি নাকি তার জন্য খুব লাকি, সৌভাগ্য সংখ্যা, নিউমোলজির হিসাব। কি অদ্ভুত কথা। ডাক্তার সাহেব হালকা স্বরে বললেন, অসুস্থ অবস্থায় মন দুর্বল থাকে। দুর্বল মনে 13 নম্বরটি ঢুকে গেলে সমস্যা। মনের মধ্যে যা ঢুকেছে তা বের করে দিন। ডাক্তার সাহেব হেসে বললেন, এটা তো কোনো কাটানা রে ভাই যে চিমটা দিয়ে বের করে নিয়ে আসবো। এর নাম কুসংস্কার। কুসংস্কার মনের রন্ধ্রে রন্ধ্রে শিকড় ছড়িয়ে দেয়। কুসংস্কারকে তুলে ফেলা আমার মতো সাধারণ মানুষের কর্ম নয়। চাই ভাই, আপনি তাহলে কাল ভোরে কেবিন নম্বর 405-এ চলে যাবেন। কেবিনটা সিঁড়ির কাছে না, কাছেই হইচই হবে না। তাছাড়া জানালার ভিউ ভালো, গাছপালা দেখতে পারবেন। মিসির আলি গম্ভীর গলায় বললেন, কিছু মনে করবেন না, আমি এই রুম ছাড়বো না, এখানেই থাকবো। ডাক্তার বিস্মিত হয়ে তাকালেন। কি একটা বলতে গিয়েও বললেন না। মিসির আলি বললেন, রুম ছাড়বো না কারণ ছাড়লে কুসংস্কারকে প্রশ্রয় দেয়া হয়।
আমি এই জীবনে কুসংস্কারকে প্রশ্রয় দেবার মতো কোনো কাজ করিনি, ভবিষ্যতেও করব না। ও আচ্ছা, আপনি যদি অন্য কোনো কারণ বলতেন রুম ছেড়ে দিতাম। আমার কাছে 409 নম্বর যা 405ও তা, তফাৎ মাত্র 4টা ডিজিটের। ডাক্তার সাহেব বিব্রত গলায় বললেন, আপনি কি ভদ্রমহিলার সঙ্গে কথা বলবেন? অবস্থা এমন দাঁড়িয়েছে যে ভদ্রমহিলা এ ঘরে না আসা পর্যন্ত অপারেশন করাবেন না, অপেক্ষা করবেন। অথচ অপারেশনটা জরুরি। ওর অসুবিধা কি? কিডনির কাছাকাছি একটা সিস্টের মতো হয়েছে। আপনি যদি তার সঙ্গে কথা বলেন তাহলে ভালো হয়। ভদ্রমহিলাকে আপনি চেনেন? তাই নাকি? হ্যাঁ, ভালো করেই চেনেন। উনি অনুরোধ করলে না বলতে পারবেন না। নাম কি তার? আমি ওকে পাঠিয়ে দিচ্ছি, আপনি কথা বলুন। মিসির আলি তাকিয়ে আছেন। দরজা ধরে যে মহিলা দাঁড়িয়ে, তার বয়স 30-এর কাছাকাছি হলেও তাকে দেখাচ্ছে বালিকার মতো। লম্বাটে মুখ, কাটা কাটা চেহারা, অসম্ভব রূপবতী। সাধারণত রূপবতীরা মানুষকে আকর্ষণ করে না, একটু দূরে সরিয়ে রাখে। এই মেয়েটির মধ্যে আকর্ষণী ক্ষমতা প্রবল। মিসির আলি মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন। মেয়েটি বলল, আপনি কি আমাকে চিনতে পারছেন? না। সে কি, চেনা উচিত ছিল তো। আপনি সিনেমা দেখেন না নিশ্চয়ই? না। টিভিও দেখেন না? টিভি দেখলেও তো আমাকে চেনার কথা। আমার টিভি নেই। বাড়িওয়ালার বাসায় গিয়ে অবশ্য মাঝে মাঝে দেখি। আপনি কি কোনো অভিনেত্রী? হ্যাঁ, এলেবেলে টাইপ অভিনেত্রী নই, খুব নামকরা। রাস্তায় বের হলে ট্রাফিক জ্যাম হয়ে যাবে এমন। মেয়েটি কথা বলার ভঙ্গিতে মিসির আলি হেসে ফেললেন। মেয়েটিও হাসল। অভিনেত্রীর মাপা হাসি নয়, অন্তরঙ্গ হাসি, সহজ সরল হাসি। আপনি কিন্তু এখন আমার নাম জিজ্ঞেস করেননি। কি নাম? আসমানি, এটা আমার আসল নাম। সিনেমার জন্য আমার ভিন্ন নাম আছে, সেই নাম আপনার জানার দরকার নেই। ভেতরে আসবো? আসুন। মেয়েটি ঘরে ঢুকে চেয়ারে বসল। গলার স্বর খানিকটা গম্ভীর করে বলল, শুনলাম আপনি নাকি কুসংস্কার সহ্য করতে পারেন না। ঠিকই শুনেছেন, সহ্য করি না এবং প্রশ্রয় দিই না। কুসংস্কার টুসংস্কার কিছু না। আপনি আপনার ঘরটা আমাকে ছেড়ে দিন। আমার এই কেবিন খুব পছন্দ হয়েছে। আমি আপনার কাছে হাত জোড় করছি, প্লিজ। আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি, হাত জোর করতে হবে না। থ্যাঙ্কস। থ্যাঙ্কস বলারও প্রয়োজন নেই। তবে আমার ধারণা এই কেবিনটিতেও আপনি শেষ পর্যন্ত থাকতে রাজি হবেন না। এরকম মনে হবার কারণ কি? আপনি রাতে যখন ঘুমোতে যাবেন তখন হঠাৎ করে দেয়ালের একটা লেখা আপনার চোখে পড়বে। সবুজ মার্কারে কাঁচা কাঁচা হাতের লেখা, এই ঘরে যে থাকবে সে মারা যাবে, ইহা সত্য মিথ্যা নয়। লেখা পড়েই আপনি আঁতকে উঠবেন। যেহেতু আপনার মন খুব দুর্বল, সেহেতু আপনি আর এখানে থাকবেন না। কোথায় লেখাটা দেখি? তিনি লেখাটা দেখলেন। আসমানি বলল, কে লিখেছে? মিসির আলি থেমে থেমে বললেন, যে লিখেছে তার সঙ্গে আমার দেখা হয়নি, তবে আমি অনুমান করতে পারি একটি বাচ্চা মেয়ের লেখা। মেয়েটির উচ্চতা 4 ফুট 2 ইঞ্চি এবং মেয়েটি এ ঘরেই মারা গেছে। এই সব আপনার অনুমান? জি, অনুমান, তবে যুক্তি নির্ভর অনুমান। যুক্তি নির্ভর অনুমান মানে? এক এক করে বলি। এটা একটা মেয়ের লেখা, তা অনুমান করেছি দেয়ালে আঁকা কিছু ছবি দেখে। সবুজ মার্কারে আঁকা বেশ কিছু ছবি আছে, সবই বেনি বাঁধা বালিকাদের ছবি। মেয়েরা একটা বয়স পর্যন্ত শুধু মেয়েদের ছবি আঁকে। তাই বুঝি? হ্যাঁ, তাই। মেয়েটির উচ্চতা আঁচ করেছে আরো সহজে। আমরা যখন দেয়ালে কিছু লিখি তখন লিখি চোখ বরাবর। মেয়েটি বিছানায় বসে বসে লিখেছে, সেখান থেকে তার উচ্চতা আঁচ করলাম। দাঁড়িয়ে তো লিখতে পারে, হয়তো মেঝেতে দাঁড়িয়ে লিখেছে।
তা পারে, তবে মেয়েটি অসুস্থ। বিছানায় বসে বসে লেখাটাই তার সঙ্গে যুক্তিসঙ্গত। মেয়েটি যে বেঁচে নেই তা কি করে অনুমান করলেন? কাউকে জিজ্ঞেস করেছেন? না, কাউকে জিজ্ঞেস করিনি। এটাও অনুমান। বাচ্চারা দেয়ালে লেখার ব্যাপারে খুবই পার্টিকুলার। যা বিশ্বাস করে তাই সে দেয়ালে লেখে। যদি বাচ্চাটি সুস্থ হয়ে বাসায় ফিরে যেত, তাহলে অবধারিতভাবে এই লেখার জন্য সে লজ্জিত বোধ করত এবং হাসপাতালে ছেড়ে যাওয়ার আগে লেখাটি নষ্ট করে যেত। মাস্টারি করতাম, এখন আর করি না। পার্ট টাইম টিচার ছিলাম, অস্থায়ী পোস্ট, চাকরি চলে গেছে। আপনি আমাকে দেখে কি আমার সম্পর্কে কিছু বলতে পারবেন? একটা সামান্য কথা বলতে পারি। আপনার ডাকনাম আসমানি নয়, অন্য কিছু। এরকম মনে হবার কারণ কি? আসমানি নামটি আপনি এমনভাবে বললেন যাতে আমার কাছে মনে হলো অচেনা একটা শব্দ বলছেন। তার চেয়েও বড় কথা, আপনার পরনে আসমানি রঙের একটি শাড়ি। শাড়িটি পরার পর থেকেই হয়তো আসমানি নামটি আপনার মাথায় ঘুরছে। প্রথম সুযোগে এই নামটি বললেন। আমার ডাকনাম বুড়ি। মিসির আলি কিছু বললেন না, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আপনি অনুমানগুলো কিভাবে করেন? লজিক ব্যবহার করে করি, সামান্য লজিক। লজিক ব্যবহার করার ক্ষমতা সবার মধ্যেই আছে, বেশিরভাগ মানুষই তা ব্যবহার করে না। যেমন আপনি ব্যবহার করছেন না। ভেবে বসে আছেন 409 নম্বর ঘরটি আপনার জন্য লাকি। এরকম ভাবার পেছনে কোনো লজিক নেই। লজিকই কি এই পৃথিবীর শেষ কথা? হ্যাঁ, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে লজিকই হচ্ছে পৃথিবীর শেষ কথা? লজিকের বাইরে কিছু নেই। পৃথিবীর সমস্ত রহস্যের সমাধান আছে লজিকে। বলতে পারবেন? পারবো। ভালো কথা, শুনে খুশি হলাম। আমি কি আপনার নাম জানতে পারি? আমার নাম মিসির আলি। আপনি কি কাল ভোরে এই কেবিনে আসতে চান, না মত বদলেছেন? আমি কাল ভোরেই চলে আসব। যাই মিসির আলি সাহেব, আসসালামু আলাইকুম। মেয়েটি নিজের কেবিনে ফিরে গেল। রাত 10টার ভেতর 409 নম্বর কেবিনের আগের রোগীর যাবতীয় তথ্য জোগাড় করল। মেয়েটি নিজের ক্যাবিনে ফিরে গেল। 10টার ভেতর 409 নম্বর কেবিনের আগের রোগীর যাবতীয় তথ্য জোগাড় করল। এই কেবিনে লাবণ্য নামের 10 বছর বয়সী একটি মেয়ে থাকত। হার্টের বাল্বের কি একটা জটিল সমস্যায় সে দীর্ঘদিন এই ঘরটিতে ছিল। মারা গেছে মাত্র 10 দিন আগে। তার ওজন 63 পাউন্ড, উচ্চতা 4 ফুট 1 ইঞ্চি। মিসির আলি সাহেব সামান্য ভুল করেছেন। তিনি বলেছেন 4 ফুট 2 ইঞ্চি। এটুকু ভুল বোধহয় ক্ষমা করা যায়। 409 নম্বর কেবিনে ভুল পুরোপুরি পাল্টে গেছে। দেয়াল ঝকঝক করছে, কারণ প্লাস্টিক পেইন্ট করা হয়েছে। অ্যাটাচ বাথরুমের দরজায় ঝুলছে হালকা নীল পর্দা। বাথরুমের কমোডের ফ্ল্যাশ ঠিক করা হয়েছে। ট্যাপের পানির ট্যাপও সরানো হয়েছে। মেঝেতে পানি জমে থাকতো, এখন পানি নেই। টেবিলের দরজার ভেতর থেকে বন্ধ। বুড়ি বিছানায় শুয়ে শুয়ে গভীর মনোযোগে খাতায় কী সব লিখছে। লেখার ব্যাপারটি যে তার কাছে গুরুত্বপূর্ণ তা বোঝা যাচ্ছে হাতের কাছে বাংলা অভিধান দেখে। সে মাঝে মাঝেই অভিধান দেখে নিচ্ছে। লেখার গতি খুব দ্রুত নয়। কিছুক্ষণ পরপরই খাতা নামিয়ে রেখে তাকে চোখ বন্ধ করে বিশ্রাম করতে দেখা যাচ্ছে। এই সময় টেবিল ল্যাম্পটি সে নিভিয়ে ঘর অন্ধকার করে দিচ্ছে। টেবিল ল্যাম্পটা খুব সুন্দর। একটিমাত্র ল্যাম্প ঘরের চেহারা পাল্টে দিয়েছে। বুড়ি লিখছে, গত পরশু মিসির আলি নামের একজনের সঙ্গে আমার পরিচয় হয়েছে। পরিচয় বলাটা ঠিক হচ্ছে না, কারণ আমি তার সম্পর্কে প্রায় কিছুই জানি না। তিনিও আমার সম্পর্কে কিচ্ছু জানেন না। মানুষটি বুদ্ধিমান, নিশ্চয়ই এটা চমৎকার একটা গুণ। কিন্তু তার দোষ হচ্ছে তিনি একই সঙ্গে অহংকারী। অহংকার বুদ্ধির কারণে, যেটা আমার ভালো লাগেনি। বুদ্ধির খেলা দেখিয়ে তিনি আমাকে অভিভূত করতে চেয়েছেন। কেউ আমাকে অভিভূত করতে চাইলে আমার ভালো লাগে না, রাগ হয়। বয়স হবার পর থেকেই দেখছি আমার চারপাশে যারা আসছে
তারাই আমাকে অভিভূত করতে যাচ্ছে। এক একবার আমার চেঁচিয়ে বলার ইচ্ছে হয়, হাত জোর করছে আমাকে রেহাই দিন, আমাকে আমার মতো থাকতে দিন। পৃথিবীতে অসংখ্য মেয়ে আছে যাদের জন্মই হয়েছে অভিভূত হবার জন্য। তাদের কাছে যান, তাদের অভিভূত করুন। ওয়াই মি? এই কথাগুলো আমি মিসির আলী সাহেবকে বলতে পারলে সবচেয়ে খুশি হতাম। তাকে বলতে পারছি না, কারণ উনি আমাকে সত্যি সত্যি অভিভূত করেছেন, চমকে দিয়েছেন। ছোট বালিকারা যেমন ম্যাজিক দেখে বিস্ময়ে বাক্যহারা হয়, আমার বেলাতেও তাই হয়েছে। আমি হয়েছি বাক্যহারা। মজার ব্যাপার হচ্ছে, আমার এই বিষয়কে তিনি মোটেই পাত্তা দিলেন না। ম্যাজিশিয়ানরা অন্যের বিষয়টাকে উপভোগ করে, তিনি করেননি। সবুজ রঙের দেয়ালের প্রসঙ্গে যখন আমি যা জেনেছি তা তাকে বলতে গেলাম, তিনি কোনো আগ্রহই দেখালেন না। আমি যখন তার বিছানার পাশে চেয়ারে বসলাম, তিনি শুকনো গলায় বললেন, কিছু বলতে এসেছেন? আমি বললাম, না, আপনার সঙ্গে গল্প করতে এসেছি। তিনি বললেন, ও। তার চোখ মুখ দেখে মনে হলো তিনি বিরক্ত, মহা বিরক্ত। নিতান্ত ওই ভদ্রতার খাতিরে কিছু বলতে পারছেন না। চেয়ারে বসেছি, চট করে তো উঠে যাওয়া ভালো দেখায় না। কাজেই মিসির আলী সাহেবের অসুখটা কি, কতদিন ধরে হাসপাতালে আছেন, এই সম্পর্কে কয়েকটা প্রশ্ন করলাম। তিনি নিতান্তই অনাগ্রহে জবাব দিলেন। আমি যখন বললাম, আচ্ছা তাহলে যাই, তিনি খুবই আনন্দিত হলেন বলে মনে হলো। সঙ্গে সঙ্গে বললেন, আচ্ছা আচ্ছা। আবার আসবেন। এই সামান্য বাক্যটিও বললেন না। এটা বলাটাই স্বাভাবিক ভদ্রতা। তার ঘর থেকে ফিরে আমার বেশ কিছু সময় মন খারাপ রইল। আমার জন্য এটাও একটা অস্বাভাবিক ব্যাপার। আমার এক ধরনের ডিফেন্স মেকানিজম আছে। অন্যের ব্যবহারে আমি কখনো আহত হই না, কারণ এসবকে আমি ছেলেবেলা থেকে তুচ্ছ করতে শিখেছি। মিসির আলী সাহেব আমার কিছু উপকার করেছেন, তার নিজের কেবিন ছেড়ে দিয়েছেন। আমি তার প্রতি কৃতজ্ঞ, কিন্তু তাই বলে তিনি আমাকে অপমান করতে পারেন না, এই অধিকার তার নেই। ঘন্টা 2 আগে তিনি যা করলেন তা অপমান ছাড়া আর কি। উনি রেলিং ধরে বারান্দায় দাঁড়িয়েছিলেন। আমি ব্লাড ম্যাচিং না কি হাবিজাবি করে উপরে এসেছি। আমার পায়ের শব্দে তিনি তাকালেন। আমি বললাম, ভালো আছেন? তিনি কিচ্ছু বললেন না, তাকিয়েই রইলেন। আমি বললাম, চিনতে পারছেন তো, আমি বুড়ি। তিনি বললেন, ও আচ্ছা। ও আচ্ছা? ও আচ্ছা কোনো বাক্য হয়? এত তাচ্ছিল্য করে কেউ কখনো আমাকে কিচ্ছু বলেনি। আমি হতভম্ব হয়ে গেলাম। আমার উচিত ছিল আর কোনো কথা না বলে নিজের কেবিনে চলে আসা। তা না করে আমি গায়ে পড়ে বললাম, আজ আপনার শরীরটা মনে হয় ভালো, হাঁটাহাঁটি করছেন। তার উত্তরে তিনি আবারও বললেন, মিসির আলী নামের আপাত দৃষ্টিতে বুদ্ধিমানী মানুষটি আমাকে অপমান করছেন। কে জানে, হয়তো জেনে শুনেই করছেন। মানুষকে অপমান করার সূক্ষ্ম পদ্ধতি সবার জানা থাকে না। অস্বাভাবিক বুদ্ধিমান মানুষরাই শুধু জানেন এবং অকারণেই প্রয়োগ করেন। সেই সুযোগ তাদের দেয়া উচিত না। আমি শীতল গলায় বললাম, মিসির আলী সাহেব? উনি চমকে তাকালেন। আমি বললাম, ঠিক করে বলুন তো, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? ও আচ্ছা। তার মানে হচ্ছে আমি কি বলছি তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। দায় ছাড়া ও আচ্ছা দিয়ে সমাধান করছেন সমস্যার। আমি তো তাকে বিরক্ত করার জন্য কিছু বলিনি। আমি কাউকে বিরক্ত করার জন্য কখনো কিছু করি না। উল্টোটাই সবসময় হয়। লোকজন আমাকে বিরক্ত করে, ক্রমাগত বিরক্ত করে। চিনব না কেন? আমি যাই জিজ্ঞেস করছি, আপনি বলছেন ও আচ্ছা। এর কারণটা কি আপনি আমাকে বলবেন? আপনি কি বলছেন আমি মন দিয়ে শুনিনি, শোনার চেষ্টাও করিনি। মনে হয় সেজন্যই ও আচ্ছা বলেছি। কেন বলুন তো? আমি প্রচণ্ড মাথা ব্যথায় কষ্ট পাচ্ছি। এই উপসর্গ নতুন হয়েছে, আগে ছিল না। আমি মাথা ব্যথা ভুলে থাকার জন্য নানান কিছু ভাবছি, নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছি। আমি বললাম, মাথা ব্যথার সময় আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত, কিছু মনে করবেন না। আমি নিজের ঘরে চলে এলাম, কিন্তু ভদ্রলোকের মাথা ব্যথার গল্প বিশ্বাস করলাম না। প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে এমন শান্ত ভঙ্গিতে কেউ দাঁড়িয়ে থাকে না। এমন প্রচণ্ড মাথা ব্যথায় এমন সুন্দর যুক্তিভরা কথাও মনে আসে না।
ভদ্রলোকের মানসিকতা কি তা মনে হয় আমি আঁচ করতে পেরেছি। কিছু কিছু পুরুষ আছে যারা রূপবতী তরুণীদের অগ্রাহ্য করে এক ধরনের আনন্দ পায়। সচরাচর এরা নিঃসঙ্গ ধরনের পুরুষ হয় এবং নারী সঙ্গের জন্য বাসনা বুকে পুষে রাখে। মিসির আলি সাহেব যে একজন নিঃসঙ্গ মানুষ তাই 2 দিনে আমি বুঝে ফেলেছি। এই ভদ্রলোককে দেখতে কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব এখন পর্যন্ত আসেনি। আমাদের দেশে গুরুতর অসুস্থ একজনকে দেখতে কেউ আসবে না তা ভাবাই যায় না। একজন কেউ হাসপাতালে ভর্তি হলে তার আত্মীয় স্বজন আসে, বন্ধু বান্ধব আসে, পাড়া প্রতিবেশী আসে, এমনকি গলির মোড়ে যে মুদির দোকানি আছে সেও আসে। এটা এক ধরনের সামাজিক নিয়ম। মিসির আলির জন্য কেউ আসছে না, অবশ্য আমাকে দেখতেও কেউ আসছে না। আমার ব্যাপারটি ব্যাখ্যা করা যায়। আমি কাউকে কিচ্ছু জানাইনি। যারা জানে তাদের কঠিনভাবে বলা হয়েছে তারা যেন আমাকে দেখতে না আসে। তারা আসছে না কারণ আমার নিষেধ অগ্রাহ্য করলে তাদেরই সমস্যা। আচ্ছা, আমি এই মানুষটিকে নিয়ে এত ভাবছি কেন? নিতান্তই অপরিচিত একজন মানুষকে নিয়ে এত চিন্তাভাবনা করার তো কোনো মানে হয় না। আমি নিজে নিঃসঙ্গ বলেই কি একজন নিঃসঙ্গ মানুষের প্রতি মমতা বোধ করছি? ভদ্রলোক আমার প্রতি অবহেলা দেখিয়েছেন আর আমি তাতে কষ্ট পাচ্ছি। আমরা অতি প্রিয়জনদের অবহেলাতেই কষ্ট পাই, কিন্তু এই ভদ্রলোক তো আমার অতি প্রিয় কেউ নন। আমরা দুজন দু প্রান্তের মানুষ, তার জগৎ ভিন্ন, আমার জগৎ ভিন্ন। হাসপাতাল ছেড়ে চলে যাবার পর আর কখনো হয়তো তার সাথে দেখাও হবে না। আমার কেন জানি মনে হচ্ছে এই হাসপাতালে যে কটা দিন আছি সেই কটা দিন ভদ্রলোকের সঙ্গে গল্প টল্প করলে আমার ভালো লাগবে। কারো সঙ্গেই কথা বলে আমি আরাম পাই না। যার সঙ্গেই কথা বলি আমার মনে হয় সে ঠিক মতো কথা বলছে না, ভান করছে, নিজেকে জাহির করার চেষ্টা করছে, যেন সে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। সে ধরেই নিচ্ছে। তার কথাবার্তায় মুগ্ধ হয়ে আমি মনে মনে তার সম্পর্কে খুব উঁচু ধারণা পোষণ করছি। অথচ আমি যে মনে মনে অসংখ্যবার বলছি, হাদারাম হাদারাম, তুই হাদারাম, সেই ধারণাও তার নেই। মিসির আলি নিশ্চয়ই সেরকম হবেন না। তার সঙ্গে কথা বলতে গিয়ে নিশ্চয়ই আমি কখনো মনে মনে বলবো না হাদারাম। আমার নিজের একটা নিতান্তই ব্যক্তিগত গল্প আছে, যা আমি খুব কম মানুষকেই বলেছি। এই গল্পটাও হয়তো আমি তাকে বলতে পারি। আমার এই গল্প আমি যাদেরকে বলেছি তাদের সবাই খুব আগ্রহ নিয়ে শুনেছেন। তারপর বলেছেন, আপনার মানসিক সমস্যা আছে, ভালো কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যান। মানুষ এই এক নতুন জিনিস শিখেছে, কিছু হলেই সাইকিয়াট্রিস্ট। মাথা এলোমেলো হয়ে আছে, সাইকিয়াট্রিস্ট নাকি সেই এলোমেলো মাথা ঠিক করে দেবেন। মানুষের মাথা কি এমনই পলকা জিনিস যে সামান্য আঘাতেই এলোমেলো হয়ে যাবে? এই কথাটাও মিসির আলি সাহেবকে জিজ্ঞেস করা যেতে পারে। ভদ্রলোক মাস্টার মানুষ, কাজেই ছাত্রীর মতো ভঙ্গিতে খানিকটা ভয়ে ভয়ে যদি জিজ্ঞেস করা যায়, আচ্ছা স্যার, মানুষের মাথা এলোমেলো হবার জন্য কত বড় মানসিক আঘাতের প্রয়োজন? তখন তিনি নিশ্চয়ই এই প্রশ্নের জবাব দেবেন। সেই জবাবের গুরুত্ব থাকবে, কারণ মানুষটির ভেতর লজিকের অংশ বেশ শক্ত। বুড়ি বলল, স্যার আসবো? মিসির আলি বিছানায় কাত হয়ে বই পড়ছিলেন। বইটির নাম মিস্টিরিয়াস অফ আফটার লাইফ, লেখক এফ স্মিথ। মজার বই। মৃত্যুর পরের জগৎ সম্পর্কে এমন সব বর্ণনা আছে যা পড়লে মনে হয় লেখক সাহেব ওই জগৎ ঘুরে এসেছেন, বেশ কিছুদিন সেখানে ছিলেন। ভালো মতো সব কিছু দেখা। এ জাতীয় লেখা হয়, ছাপা হয় এবং হাজার হাজার কপি বিক্রি হয়, এটাই এক বিস্ময়। তিনি বই বন্ধ করে বুড়ির দিকে তাকালেন। মেয়েটির সঙ্গে বেশ কয়েকবার তার দেখা হয়েছে। মেয়েটির ভাবভঙ্গিতে মনে হয় তার সঙ্গে দেখা করার ব্যাপারে সে এক ধরনের আগ্রহ বোধ করছে। আগ্রহের কারণ স্পষ্ট নয়। তার কি কোনো সমস্যা আছে? থাকতে পারে। মিসির আলি এই মুহূর্তে অন্যের সমস্যা নিয়ে ভাবতে চাচ্ছেন না। তার নিজের সমস্যাই প্রবল, শারীরিক সমস্যা। ডাক্তাররা অসুখের ধরন এখনও ধরতে পারছেন না। বলেছেন যকৃতের একটা অংশ কাজ করছে না। যকৃত মানুষের শরীরের বিশাল এক যন্ত্র। সেই যন্ত্রের অংশবিশেষ কাজ না করলেও অসুবিধা হবার কথা নয়। তাহলে
অসুবিধা হচ্ছে কেন? মাথার যন্ত্রণাই বা কেন হচ্ছে? টিউমার জাতীয় কিছু কি হয়ে গেল? টিউমার বড় হচ্ছে, মস্তিষ্কে চাপ দিচ্ছে। সেই চাপটা শুধু সন্ধ্যার পর থেকে দিচ্ছে কেন? বুড়ি আবার বলল। স্যার, আমি কি আসবো? মেয়েটির পরনে প্রথম দিনের আসমানি রঙের শাড়ি। হয়তো এই শাড়িটাই তার লাকি শাড়ি। অপারেশন টেবিলে যাবার আগে সে বলবে, আমাকে এই শাড়িটা পরতে দিন প্লিজ ডাক্তার, প্লিজ। রাত 8টা প্রায় বাজে। এমন কিছু রাত নয়, তবু মিসির আলির ঘুম পাচ্ছে। কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না। তিনি তারপরেও বললেন, আপনার কি মাথা ধরা আছে? এখন নেই, রোজ সন্ধ্যা থেকে শুরু হয়। আজ এখনো কেন শুরু হচ্ছে না বুঝতে পারছি না। বুড়ি হাসতে হাসতে বলল, মনে হচ্ছে মাথা না ধরায় আপনার মন খারাপ হয়ে গেছে। স্যার, আমি কি বসবো? বসুন বসুন। আমাকে স্যার বলছেন কেন তা বুঝতে পারছি না। আপনি শিক্ষক মানুষ, এই জন্যই স্যার বলছি। ভালো শিক্ষক দেখলেই ছাত্রী হতে ইচ্ছে করে। আমি ভালো শিক্ষক আপনাকে কে বলল? কেউ বলেনি, আমার মনে হচ্ছে। আপনি কথা বলার সময় খুব জোর দিয়ে বলেন, এমনভাবে বলেন যে যখন শুনি মনে হয় আপনি যা বলছেন তা মনে প্রাণে বিশ্বাস করেন। এজন্যই বলছেন, ভালো শিক্ষকের এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হচ্ছে জ্ঞান। ভালো শিক্ষকের প্রচুর জানতে হবে এবং ভালো মতো জানতে হবে। আপনি নিজেও কিন্তু শিক্ষকের মতো কথা বলছেন। বুড়ি বলল, আমার জীবনের ইচ্ছে কি ছিল জানেন? কিন্ডার গার্ডেনের শিক্ষিকা হওয়া। ফ্রক পরা ছোট ছোট ছেলে মেয়ে ঘুরে বেড়াবে, আমি তাদের পড়াবো, গান শেখাবো, ব্যথা পেয়ে কাঁদলে তাদের আদর করব। অথচ আমি কি হয়েছি দেখুন, একজন অভিনেত্রী। আমার সমস্ত কর্মকাণ্ড বয়স্ক মানুষ নিয়ে। আমার জীবনে শিশুর কোনো স্থান নেই। স্যার, আমি কি বকবক করে আপনাকে বিরক্ত করছি? না, করছেন না। আপনি আমাকে তুমি করে ডাকলেই আমি খুব খুশি হব। আপনি আমাকে তুমি করে ডাকবেন এবং নাম ধরে ডাকবেন প্লিজ। বুড়ি ডাকতে বলছো? হ্যাঁ, বুড়ি ডাকবেন। আমার ডাকনামটা বেশ অদ্ভুত, তাই না? যখন সত্যিই বুড়ি হব তখন বুড়ি বলে ডাকার কেউ থাকবে না। তুমি কি সবসময় এমন গুছিয়ে কথা বলো? আপনার কি ধারণা? আমার ধারণা তুমি কথা কম বলো। যারা কথা বেশি বলে তারা গুছিয়ে কিছু বলতে পারে না। যারা কথা কম বলে তারা যখন বিশেষ কোনো কথা বলতে চায় তখন খুব গুছিয়ে বলতে পারে। আমার ধারণা তুমি আমাকে বিশেষ কিছু বলতে চাচ্ছ। আপনার ধারণা সত্যি নয়। আমি আপনাকে বিশেষ কিচ্ছু বলতে চাচ্ছি না। আগামীকাল আমার অপারেশন, ভয় ভয় লাগছে। ভয় কাটানোর জন্য আপনার সঙ্গে গল্প করতে এসেছি। ভয় কেটেছে? কাটেনি, তবে ভুলে আছি। আপনার এখান থেকে যাবার পর গরম পানিতে গোসল করব। আয়াকে গরম পানি আনতে বলেছি। গোসলের পর কড়া ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ব। মিসির আলি বললেন। মিসির আলি হাই তুললেন। মেয়েটির কথা এখন আর শুনতে ভালো লাগছে না, তাকে বলতেও পারছেন না। তুমি এখন যাও, আমার মাথা ধরেছে। মাথায় সত্যি সত্যি ধরলে বলা যেত। আপনি কি ভূত বিশ্বাস করেন স্যার? মিসির আলি হেসে ফেলে বললেন, গল্পটা বলো। কেউ যখন জানতে চায় আপনি কি ভূত বিশ্বাস করেন তখন তার মাথায় একটা ভূতের গল্প থাকে, ওইটা সে শোনাতে চায়। তুমিও চাচ্ছ। কোন গল্পটা বলবো? আপনি ভুল করেছেন। আমি আপনাকে কোনো গল্প শোনাতে চাচ্ছি না। কোনো ভৌতিক গল্প আমার জানা নেই। ও আচ্ছা। আর একটা কথা, আপনি দয়া করে ও আচ্ছা বাক্যটা বলবেন না, আর নিজেকে বেশি বুদ্ধিমান মনে করবেন না। বুড়ি, তুমি রেগে যাচ্ছ। আমাকে তুমি তুমি করেও বলবেন না। বুড়ি উঠে দাঁড়ালো এবং প্রায় ঝড়ের বেগে ঘর ছেড়ে চলে গেল। মিসির আলি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তার মনে হলো প্রকৃতি শুধুমাত্র মেয়েদের মধ্যেই বিপরীত গুণাবলীর দর্শনীয় সমাবেশ ঘটিয়েছে। মেয়েকে যেহেতু সব সময় সন্তান ধারণ করতে হয়, সেহেতু প্রকৃতি তাকে করল শান্ত, ধীর, স্থির।
একই সঙ্গে ঠিক একই মাত্রায় তাকে করল অশান্ত, অধীর, অস্থির। প্রকৃতি সবসময় মজার খেলা খেলছে। মিসির আলি বই খুললেন। মৃত্যুর পরের জগৎ সম্পর্কে স্মিথ সাহেবের বক্তব্য পড়ছেন। স্থূল দেহের ভেতরেই লুকিয়ে আছে মানুষের সূক্ষ্ম দেহ। সেই দেহকে বলে বায়োপ্লাজমিক বডি। স্থূল দৃষ্টিতে সেই দেহ দেখা যায় না। স্থূল দেহের বিনাশ হলেই সূক্ষ্ম দেহ বা বায়োপ্লাজমিক বডি স্থূল দেহ থেকে আলাদা হয়ে যায়। সূক্ষ্ম দেহ শক্তির মতো। শক্তির যেমন বিনাশ নেই, সূক্ষ্ম দেহেরও তেমন বিনাশ নেই। সূক্ষ্ম দেহের তরঙ্গ ধর্ম আছে। তরঙ্গ দৈর্ঘ্য স্থূল দেহের কামনা বাসনার সঙ্গে সম্পর্কিত। যার কামনা বাসনা বেশি, তার তরঙ্গ দৈর্ঘ্য তত বেশি। মিসির আলি বই বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। স্মিথ নামের এই লোক কিছু বৈজ্ঞানিক শব্দ ব্যবহার করে তার গ্রন্থটি ভারী করার চেষ্টা করেছেন। নিজের বিভ্রান্তি ছড়িয়ে দিতে চেষ্টা করছেন পাঠকদের কাছে। গ্রন্থের শুভ ভূমিকার কথাই সবাই বলে। গ্রন্থের যে কী প্রচণ্ড ঋণাত্মক ভূমিকা আছে সেই সম্পর্কে কেউ কিছুই বলে না। একজন ক্ষতিকর মানুষ সমাজের কতটা ক্ষতি করতে পারে, তার চেয়ে 100 গুণ বেশি ক্ষতি করতে পারে সেই মানুষটির লেখা একটি বই। বইয়ের কথা বিশ্বাস করা আমাদের যে প্রবণতা, তার শিকড় অনেক দূর চলে গেছে। একটা বই মাটিতে পড়ে থাকলে তা মাটি থেকে তুলে মাথায় ঠেকাতে হয়। এই ট্রেনিং দিয়ে দেওয়া হয়েছে সুদূর শৈশবে। স্যার আসবো? মেয়েটি আবার দরজার কাছে এসে দাঁড়িয়েছে। তাকে লজ্জিত এবং অনুতপ্ত মনে হচ্ছে। ঝড়ের বেগে ঘর ছেড়ে চলে যাওয়ার অপরাধে সে নিজেকে অপরাধী করে কষ্ট পাচ্ছে। স্যার আসবো? মিসির আলি হাসতে হাসতে বললেন। না। মেয়েটি ক্ষয় ঢুকে চেয়ারে বসতে বসতে বলল, একটু আগে নিতান্ত বালিকার মতো যে ব্যবহার আপনার সঙ্গে আমি করেছি, এরকম ব্যবহার আমি কখনো কারো সঙ্গেই করি না। আপনার সঙ্গে কেন করলাম তাও জানি না। আপনার কাছেই জানতে চাচ্ছি, কেন এমন ব্যবহার করলাম? মিসির আলি বললেন, এটা বলার জন্য তুমি আসোনি, অন্য কিছু বলতে এসেছো, সেটাই বরং বলো। বুড়ি নিচু গলায় বলল, আমি খুব বড় ধরনের একটা সমস্যায় ভুগছি, কষ্ট পাচ্ছি, ভয়ঙ্কর কষ্ট পাচ্ছি। আমার সমস্যাটা কেউ একজন বুঝতে পারলে আমি কিছুটা হলেও শান্তি পেতাম। মনে হয় আপনি বুঝবেন। বোঝার চেষ্টা করব, বলো তোমার সমস্যা। বড় একটা খাতায় সব লেখা আছে। খাতাটা আপনাকে দিয়ে যাব। আপনি ধীরে সুস্থে আপনার অবসর সময়ে পড়বেন। তবে একটা শর্ত আছে। কি শর্ত? কাল আমার অপারেশন হবে। আমি মারাও যেতে পারি। যদি মারা যাই তাহলে আপনি এই খাতায় কি লেখা আছে তা পড়বেন না। খাতাটা নষ্ট করে ফেলবেন। আর যদি বেঁচে থাকি তবেই পড়বেন। মিসির আলি বললেন, তোমার এই শর্ত পালনের জন্য সবচেয়ে ভালো হয় যদি খাতাটা তোমার কাছে রেখে দাও। তুমি মারা গেলে আমি খাতাটা পাবো না, বেঁচে থাকলে তুমি নিজেই আমাকে দিতে পারবে। খাতাটা আমি আমার কাছে রাখতে চাইছি না। আমি চাই না অন্য কেউ এই লেখাটা পড়ুক। আমি মারা গেলে সেই সম্ভাবনা অনেক বেশি। আপনার কাছে খাতাটা থাকলে এই দুশ্চিন্তা থেকে আমি মুক্ত থাকব। দাও তোমার খাতা। কাল ভোরবেলা অপারেশন থিয়েটারে যাবার আগে আগে আপনার কাছে পাঠাবো। ভালো কথা, পাঠিও। এখন আপনি কোনো একটা হাসির গল্প বলে আমার মন ভালো করে দিন। আমি কোনো হাসির গল্প জানি না। বেশ, তাহলে একটা দুঃখের গল্প বলে মন খারাপ করিয়ে দিন। অসম্ভব খারাপ করে দিন, যেন আমি হাউ মাউ করে কাঁদি। রাতের বেলার রাউন্ডের ডাক্তার এসে মিসির আলির ঘরে বুড়িকে দেখে খুব বিরক্ত হলেন। কড়া গলায় বললেন, কাল আপনার অপারেশন, আপনি ঘুরে ফিরে বেড়াচ্ছেন, এর মানে কি? বুড়ি শান্ত গলায় বলল, এমনও তো হতে পারে ডাক্তার সাহেব যে আজ রাতই আমার জীবনের শেষ রাত। মৃত্যুর পর কোনো একটা জগৎ থাকলে ভালো কথা, কিন্তু জগৎ তো নাও থাকতে পারে। তখন ডাক্তার সাহেব বললেন। প্লিজ আপনি নিজের ঘরে যান, বিশ্রাম করুন। বুড়ি উঠে চলে গেল।
ডাক্তার সাহেব বললেন, এই ভদ্রমহিলার সঙ্গে কি আপনার পরিচয় আছে? সম্প্রতি হয়েছে। উনি তো ডেঞ্জারাস মহিলা। ডেঞ্জারাস কোন অর্থে বলছেন? সব অর্থেই বলছি। যে কোনো সিনেমা পত্রিকা খুঁজে বের করুন, ওর সম্পর্কে কোনো না কোনো স্ক্যান্ডালের খবর পাবেন। একবার সুসাইড করার চেষ্টা করেছেন, এক গাদা ঘুমের ওষুধ খেয়েছিলেন, এই হাসপাতালে চিকিৎসা হয়, বাইরে থেকে স্কিন গ্রাফটিং করিয়েছেন। মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং চরিত্র। অনেকের কাছে ইন্টারেস্টিং মনে হতে পারে, আমার কাছে কখনো মনে হয় না। এই মহিলার লক্ষ লক্ষ টাকা, ইচ্ছে করলেই তিনি ইংল্যান্ড আমেরিকায় গিয়ে অপারেশন করাতে পারেন। দেশেও দামি দামি ক্লিনিক আছে, সেখানে যেতে পারেন। তা যাবেন না, এসে উঠবেন সরকারি হাসপাতালে। কেন বলুন তো? কেন? পাবলিসিটি, আর কিছুই না। অপারেশন হয়ে যাওয়ার পর পত্রিকায় খবর হবে অমুক হাসপাতালে অপারেশন হয়েছে, স্রোতের মতো ভক্ত আসবে, হাসপাতাল অ্যাডমিনিস্ট্রেশন কোলাপস করবে, আমাদের পুলিশে খবর দিতে হবে। হাসপাতাল থেকে রিলিজড হয়ে যাবার পর তিনি খবরের কাগজে ইন্টারভিউ দেবেন। সাংবাদিক জিজ্ঞেস করবে, আপনি বিদেশে চিকিৎসা না করিয়ে এখানে কেন করালেন? তিনি হাসি মুখে জবাব দেবেন, আমি দেশকে বড় ভালোবাসি। খবরের কাগজে তার হাস্যময়ী ছবি ছাপা হবে, নিচে লেখা রূপা চৌধুরী দেশকে ভালোবাসেন। তার নাম রূপা চৌধুরী? কেন, আপনি জানতেন না? না। রূপা চৌধুরীর নাম জানেন না শুনলে লোক হাসবে। ওর কথা বাদ দিন, আপনি কেমন আছেন বলুন? মাথা ধরা শুরু হয়েছে? এখনো হয়নি, তবে হবে হবে করছে। আগামী বুধবার পিজিতে আপনার ব্রেনের একটা ক্যাট স্ক্যান করা হবে। টিউমার সন্দেহ করছেন? হ্যাঁ। সর্বনাশ। আগে ধরা পড়ুক, তারপর বলবেন সর্বনাশ। তবে সর্বনাশ বলার কিছু নেই, মস্তিষ্কের টিউমার প্রায় কখনো মেলিগনেন্ট হয় না। তাছাড়া মস্তিষ্কের অপারেশন প্রায়ই হয়, অপারেশন তেমন জটিলও নয়। নিউরোসার্জনরা আমার কথা শুনলে রেগে যাবেন, তবে কথা সত্যি। ডাক্তার সাহেবের কথা সত্যি। অপারেশন শেষ হওয়ার পরপরই খবর ছড়িয়ে পড়ল রূপা চৌধুরী এই হাসপাতালে আছেন। হাজার হাজার লোক আসতে থাকলো। সে এক দর্শনীয় ব্যাপার। মিসির আলি খবর পেলেন অপারেশন ঠিকঠাক মতো হয়েছে, মেয়েটি ভালো আছে। এটিও আনন্দিত হবার মতোই ব্যাপার। তার দিয়ে যাওয়া খাতাটা পড়া শুরু করা যায়, পড়তে ইচ্ছে করছে না। অসুস্থ অবস্থায় কোনো কিছুতেই মন বসে না। ক্যাট স্ক্যান করা হয়েছে, কিছু পাওয়া যায়নি। তার চেয়েও বড় কথা, লিভারের সমস্যা বলে যা ভাবা হয়েছিল দেখা যাচ্ছে সমস্যা সেখানে না। মেডিকেল কলেজের যে অধ্যাপক চিকিৎসা করছিলেন তিনি গতকাল বলেছেন, আপনার শরীরে তো কোনো অসুখ খুঁজে পাচ্ছি না। অসুখটা আপনার মনে না তো? মিসির আলি হেসে ফেললেন। প্রফেসর সাহেব বললেন, হাসেন কেন? আপনি মনোবিদ্যার একজন ওস্তাদ মানুষ, তা আমি জানি। কিন্তু মনোবিদ্যার ওস্তাদ মানুষদের মনে রোগ হবে না এমন তো কোনো কথা নেই। ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারেরও ক্যান্সার হয়, হয় না? অবশ্যই হয়, তবে মনের রোগ এবং জীবাণু বা ভাইরাস ঘটিত রোগকে এক লাইনে ফেলা ঠিক হবে না। আচ্ছা, ফেলছি না। আপনাকে আমার যা বলার তা বললাম। আপনার অসুস্থতার কোনো কারণ ধরা যাচ্ছে না। আপনি কি আমাকে হাসপাতাল ছেড়ে দিতে বলছেন? শুধু শুধু ক্যাবিনের ভাড়া গোনার তো আমি কোনো অর্থ দেখি না। অবশ্যই একটা উপকার হচ্ছে, বিশ্রাম হচ্ছে। যে কোনো রোগের জন্যই বিশ্রাম একটা ভালো ওষুধ। সেই বিশ্রাম আপনি বাড়িতে গিয়েও করতে পারেন। তা পারি। আমি আপনাকে একটা পরামর্শ দেই মিসির আলি সাহেব। দিন। ময়মনসিংহে গ্রামে আমার একটা সুন্দর বাড়ি আছে, পৈতৃক বাড়ি, যা সচরাচর খালি পড়ে থাকে। আপনি আমার ওই বাড়িতে কিছুদিন থেকে আসুন। আপনার পৈতৃক বাড়িতে? হ্যাঁ। এই বিশেষ ফেভার আপনি কেন করতে চাচ্ছেন? আমি আপনার একজন সাধারণ রোগী, এর বেশি কিছু না। আপনি নিশ্চয়ই আপনার সব রোগীদের হাওয়া বদলের জন্য আপনার পৈতৃক বাড়িতে পাঠান না? না, পাঠাই না। আমাকে পাঠাতে চাচ্ছেন কেন? আমি যদি বলি মানুষ হিসাবে আপনাকে আমার পছন্দ হয়েছে, তাহলে কি
আপনার বিশ্বাস হবে? বিশ্বাস হবে না। যেসব গুণ একজন মানুষকে সবার কাছে প্রিয় করে তার কিছুই আমার নেই। আমি শুকনো ধরনের মানুষ। গল্প করতে পারি না, গল্প শুনতেও ভালো লাগে না। ডাক্তার সাহেব উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আমার বড় মেয়ে আপনার ছাত্রী। তার ধারণা আপনি অসাধারণ একজন মানুষ। সে চাচ্ছে যেন আপনার জন্য বিশেষ কিছু করা হয়। মিসির আলি হেসে ফেললেন। তার ছাত্রছাত্রীরা তাকে সম্পূর্ণ অন্য চোখে দেখে, এটা তিনি লক্ষ্য করেছেন, যদিও তার কোনো কারণ বের করতে পারেনি। অন্য 10জন শিক্ষক যেভাবে ক্লাস নেন তিনিও সেইভাবেই নেন, এর বেশি তো কিছু করেন না। তারপরেও তার ছাত্রছাত্রীরা এরকম ভাবে কেন? রহস্যটা কি? মিসির আলি সাহেব, জি। আমার বড় মেয়ের স্বামী ধনবান ব্যক্তি। আমার বড় মেয়ে চাচ্ছে তার খরচে আপনাকে বাইরে পাঠাতে, যাতে সর্বাধুনিক চিকিৎসার সুযোগ গ্রহণ করতে পারেন। আপনি রেগে যাবেন কিনা এই ভেবে এই প্রস্তাবটি এতক্ষণ দেয়নি। আপনার বড় মেয়ের নাম কি? আমার মেয়ে বলেছে আপনি আমার নাম জানতে চাইলে নাম যেন আমি না বলি। সে তার নাম জানাতে যাচ্ছে না। আপনি কি আমার মেয়ের প্রস্তাবটি গ্রহণ করবেন? না, তবে আপনার প্রস্তাব গ্রহণ করব। আপনার পৈতৃক বাড়িতে কিছুদিন থাকব। বাড়ি নিশ্চয়ই খুব সুন্দর। হ্যাঁ, খুবই সুন্দর। সামনে নদী আছে। আপনার জন্য নৌকার ব্যবস্থা থাকবে। ইচ্ছে করলে নৌকায় রাত্রি যাপনও করতে পারেন। পাকা বাড়ি, দোতলা বারান্দা, বেশ বড়। বারান্দায় এসে দাঁড়ালে ঘরে যেতে ইচ্ছে করে না এমন। তারপরেও তার ছাত্রছাত্রীরা এরকম ভাবে কেন? রহস্যটা কি? মিসির আলি ক্লান্ত গলায় বললেন, প্রাকৃতিক দৃশ্য আমাকে তেমন আকর্ষণ করে না। গিয়ে দেখুন, এখন হয়তো করবে। অসুস্থ মানুষকে প্রকৃতিও খুব প্রভাবিত করে। পরিবেশও রোগ নিরাময়ের ক্ষমতা আছে। আমি কি ব্যবস্থা করব? করুন। দিন 5 সময় লাগবে। আমি একজন ডাক্তারের ব্যবস্থাও করব। আমার ছাত্র গোরপুর শহরে প্র্যাকটিস করে। তাকে চিঠি লিখে দিব, যাতে 3-4 দিন পর সে আপনাকে দেখতে আসে। খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করবেন না। বজলু আছে। সে হচ্ছে 1-এর ভেতরে 3। কেয়ারটেকার, কুক এবং দারোয়ান। এই 3 কাজে সে দক্ষ। বিশেষ করে রান্না। সে খুব ভালো রান্না করে। মাঝে মাঝে তার রান্নার প্রশংসা করবেন। দেখবেন সে কত খুশি হয়। ডাক্তার সাহেবের পৈতৃক বাড়ি বারোকাদায়। ময়মনসিংহ মোহনগঞ্জ লাইনের অতিথপুর স্টেশনে নেমে 6 মাইল যেতে হয় রিকশায়, 2 মাইল হেঁটে এবং বাকি 2-3 মাইল নৌকায়। মিসির আলি খুবই কষ্ট হলো। অতিথপুর থেকে রওনা হয়ে বেশ কয়েকবার মনে হলো না গেলেই কেমন হয়। শেষ পর্যন্ত পৌঁছালেন একটা মাত্র কারণে। ডাক্তার সাহেব নানান জোগাড় যন্ত্র করে রেখেছেন। লোকজনকে খবর দেওয়া হয়েছে। এর পরে না যাওয়াটা অন্যায়। ডাক্তার সাহেবের পৈতৃক বাড়ি খুবই সুন্দর। সম্প্রতি চুনকাম করা হয়েছে বলেই বোধহয় সবুজের ভেতরে ধবধবে সাদা বাড়ি ঝকঝকে করছে। বাড়ি দেখে খুশি হবার বদলে মিসির আলির মন খারাপ হয়ে গেল। এত বড় বাড়ি খালি পড়ে আছে, খা খা করছে। কোনো মানে হয়? বাড়ির জন্য তো মানুষ নয়, মানুষের জন্যই বাড়ি। বাড়ির সামনে নদী না খালের মতো আছে, অল্প পানি। সেই পানিতেই পানসি জাতীয় বিরাট এক নৌকা। বুঝলু হাসি মুখে বলল, স্যার, নৌকা আপনার জন্যে। বড় আপা চিঠি দিছে যেন প্রত্যেক বিকালে নৌকার মধ্যে আপনারে চা দেই। ঠিক আছে, নৌকাতে চা দিও। আগামীকাল কি খাইবেন স্যার, যদি কইতেন? মফস্বল জায়গা, আগে আগে না কইলে জোগাড় যন্ত্রণ করুন যায় না। রাইতের ব্যবস্থা আছে কই মাছ, শিং মাছ। মাংসের মধ্যে আছে কবুতরের মাংস। মাছের মাথা দিয়া মাছ কালাইয়ের ডাল রাঁধছি। যথেষ্ট হয়েছে। দেখো বজলু, খাওয়া দাওয়া নিয়ে তুমি বেশি ব্যস্ত হইও না। খাওয়া দাওয়ার ব্যাপারে আমার আগ্রহ খুব কম। 2 পদের বেশি কখনো রান্না করবে না। বুঝলু সবকটা দাঁত
বের করে হেসে ফেলল। আপনি কইলে তো স্যার হইব না। বড় আপা চিঠি দিয়া দিছেন, লেখছেন স্যারের যত্নের যেন কোনো ত্রুটি না হয়। সব সময় খুব কম করে হইলেও যেন প্রতিবেলা 5 পদের আয়োজন হয়। আমি স্যার অনেক কষ্টে 5 পদের ব্যবস্থা করছি। কই মাছের ভাজি, শিং মাছের ঝোল, কবুতরের মাংস, বেগুন ভর্তা আর ডাল। আগামীকাল কি করি এই চিন্তায় আমি অস্থির। অস্থির হবার কোনো প্রয়োজন নেই বুঝলু, আপাতত চা খাওয়াও। তাহলে স্যার নৌকায় গিয়ে বসেন, বিছানা পাতা আছে। আপা বলে দিয়েছেন নৌকায় চা দেওয়ার জন্যে। মিসির আলি সাহেব নৌকাতেই বসলেন। তার মন বলছে বজলু তাকে বিরক্ত করে মারবে। ভালোবাসার অত্যাচার কঠিন অত্যাচার, একে গ্রহণ করাও যায় না, বর্জনও করা যায় না। নৌকা বসে মিসির আলি একটা মজার জিনিস লক্ষ্য করলেন। খাল বরাবর আম গাছগুলি টিয়া পাখিতে ভর্তি। 10-15টি নয়, শত শত। এরা যখন ওড়ে তখন আর এদের সবুজ দেখায় না, কালো দেখায়। এর মানে কি? টিয়া কালো দেখাবে কেন? চলমান সবুজ রং যদি কালো দেখায়, তাহলে তো চলন্ত ট্রেনের সবুজ কামরাগুলিও কালো দেখানোর কথা। তা কি দেখায়? মিসির আলি মনে করতে পারলেন না। বজলুকে একবার পাঠাতে হবে চলন্ত ট্রেন দেখে আসার জন্য। সে দেখে এসে বলুক। প্রথম রাতে মিসির আলির ঘুম ভালো হলো না। প্রকাণ্ড বড় খাট, তার মনে হতে লাগলো তিনি মাঠের মাঝখানে শুয়ে আছেন। বাতাসও খুব সমস্যা করতে লাগলো। জানালা দিয়ে একবার দমকা হাওয়া আসে, আর তার মনে হয় তাকে উড়িয়ে নিয়ে যাবে। মাঝরাতে দরজা জানালা বন্ধ করে তিনি বুড়ির খাতা নিয়ে বসলেন। আমার বাবা মারা যান যখন আমার বয়স 15 মাস। বাবার অভাব আমি বোধ করিনি, কারণ বাবার সম্পর্কে আমার কোনো স্মৃতি নেই। স্মৃতি থাকলেই অভাববোধের ব্যাপারটা চলে আসতো। আমাকে মানুষ করেছেন আমার মা। তিনি অত্যন্ত সাবধানী মহিলা। বাবার অভাব যাতে আমি কোনোদিন বুঝতে না পারি, তার সব রকম চেষ্টা তিনি বাবার মৃত্যুর পর থেকেই করে আসছেন। তিনি যা যা করেছেন তার কোনোটি কোনো সুস্থ মহিলা করবেন না। মা হচ্ছেন একজন অসুস্থ, অস্বাভাবিক মহিলা। যেহেতু জন্ম থেকেই আমি তাকে দেখে আসছি, তার অস্বাভাবিকতা আমার চোখে ধরা পড়তে অনেক সময় লেগেছে। বাবার মৃত্যুর পর ঘর থেকে তার সমস্ত ছবি, ব্যবহারী জিনিস সব সরিয়ে ফেলা হয়, কিছু নষ্ট করে দেয়া হয়, কিছু পাঠিয়ে দেওয়া হয় আমার দাদার বাড়িতে। মার যুক্তি ছিল, বাবার স্মৃতিজনিত কিছু তার চারপাশে রাখতে পারবেন না। স্মৃতির কষ্ট সহ্য করার ক্ষমতা তার নেই। বাবা কেমন ছিলেন, তিনি কি করতেন, কি গল্প করতেন, এইসব নিয়েও মা কখনো আমার সঙ্গে কিচ্ছু বলেনি। বাবার সম্পর্কে কিছু বলতে গেলে তার নাকি অসম্ভব কষ্ট হয়। মা এই কষ্ট থেকে মুক্তি পাবার জন্য বাবার সঙ্গে সম্পর্কযুক্ত সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিলেন। বাবার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সঙ্গেই সম্পর্ক ছিন্ন করলেন। আমার নাম তিতলি, যা বাবা আগ্রহ করে রেখেছিলেন, তাও বদলানো হলো। আমার নতুন নাম হলো রূপা। তিতলি নামটা মা বদলালেন কারণ এই নাম তাকে বাবার কথা মনে করিয়ে দিত। মা অসম্ভব রূপবতী, আরেকটি বিয়ে করাই মার জন্য স্বাভাবিক ছিল। পাত্রের অভাব ছিল না। রূপবতীদের পাত্রের কখনো অভাব হয় না। মা বিয়ে করতে রাজি হলেন না। বিয়ের বিপক্ষে একটা যুক্তি দিলেন। যে ছেলেটিকে বিয়ে করব তার স্বভাব চরিত্র যদি রূপার বাবার চেয়ে খারাপ হয়, তাহলে কখনো তাকে ভালোবাসতে পারবো না। দিন রাত রূপার বাবার সঙ্গে তার তুলনা করে নিজেই কষ্ট পাবো, তাকেও কষ্ট দেব। সেটা ঠিক হবে না। আর যদি ছেলেটি রূপার বাবার চেয়ে ভালো হয়, তাহলে রূপার বাবাকে আমি ক্রমে ক্রমে ভুলে যাব। তাও ঠিক হবে না। এই মানুষটিকে আমি ভুলতে চাই না। আমার মামারা ছাপোষা ধরনের মানুষ। মাকে নিয়ে তারা দুশ্চিন্তায় পড়ে গেলেন। কন্যা সহ বোনের বোঝা মাথায় নেবার মতো সামর্থ্য বা ইচ্ছে কোনোটিই তাদের ছিল না। তবুও মা তাদের ঘাড়ে সিন্দাবাদের ভূতের মতো চেপে রইলেন। কিছুদিন তিনি এক ভাইয়ের বাড়িতে থাকেন, তারপর যান অন্য ভাইয়ের বাসায়। মামারা ধরেই নিলেন মা তার জীবনটা এভাবেই পার করবেন। তারা মার সঙ্গে কুৎসিত গলায় ঝগড়া করেন, গালাগালি করেন।
মা নির্বিকার। আমার বয়স যখন 5 হলো তখন আমাকে বললেন, রূপা, তোকে তো এখন একটা স্কুলে দিতে হয়। ঘুরে ঘুরে জীবন পার করলে হবে না, আমাকে থিতু হতে হবে। আমি এখন একটা বাসা ভাড়া নেব, সম্ভব হলে একটা বাড়ি কিনে নেব। আমি বললাম, টাকা পাবে কোথায়? মা বললেন, টাকা আছে, তোর বাবার একটা পয়সাও খরচ করিনি, জমা করে রেখেছি।